যে থেরাপি বিজনেসে আমি হুম, আসি নাই বা ওকে। আমি কখনোই আসতে চাই না। আমরা যদি আমাদের মন মানসিকতা এবং আমাদের মেন্টাল হেলথকে সুসংগঠিত করতে পারি, তাহলে আমাদের জীবনেও যে একটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, সেটা মাইন্ডউইজ এর কার্যক্রমের মধ্যেই আরকি চলে আসে। আমরা যে হেল্পলাইনটা চালু করেছি, সেটাও আরকি অন্যান্য হেল্পলাইনগুলোকে এনালাইসিস করে গ্যাপগুলো আইডেন্টিফাই করেই দেন আমরা তৈরি করেছি, যাতে এখানকার মানুষের কাজে লাগে থাকেন। একটু আগেই ভাই বলছিলেন যে বেসিক্যালি মাইন্ড উইচ ইজ বিয়ন্ড থেরাপি অ্যাজ ওয়েল। তো অন্যান্য কোন ক্ষেত্রে মাইন্ড উইচ এখন রান করছে বা কাজ করছে? ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যেটা যে ইনফরমেশন বা যেই স্কিলটা আপনার ডেইলি লাইফের কোনো একটা প্রবলেম বা কোনো একটা ইস্যুস সলভ করবে, সেটাই আপনার শেখা উচিত। হুম, হুম, অথবা হুম। সেটা আমাদের প্রোভাইড করা উচিত। ইট ওয়ার্কস লাইক আ ফার্স্ট এইড। নিজের সমস্যা নিজেকেই ফিল করে সেটা নিজেকেই সমাধান করতে হবে। সো পার্পল লাইন এবং তাদের প্যারা কাউন্সিলের মাধ্যমে তারা যেটা করে থাকে সেটা হচ্ছে ওই ব্যক্তিকে এম্পাওয়ার করে এবং কি তাকে আ নিজেকে নিজের সমস্যাগুলো মোকাবেলা করতে সাহায্য করে এবং কনফিডেন্ট ফিল করায় যাতে সে নিজের সমস্যাগুলো নিজে মোকাবেলা করতে পারে। স্বাগতম দ্য পার্পল টক 1.0 এর শেষ পর্বে। আজকের পর্বটি একটু বিশেষ। কারণ এবার আমরা কথা বলবো সেই সংগঠনকে ঘিরে যার ছায়াতলেই পডকাস্টের জন্ম। কথা বলবো মাইন্ড উইচ নিয়ে। ২০২৪ সালে যাত্রা শুরু করা মাইন্ড উইচ শুধুমাত্র একটি মেন্টাল হেলথ প্ল্যাটফর্ম নয়, এটি একটি মুভমেন্ট। এম্পাওয়ারিং মাইন্ডস, ট্রান্সফর্মিং লাইফস এই মূলমন্ত্রে বিশ্বাসী প্রতিষ্ঠানটি কাজ করছে স্থানীয় ও প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মাঝে মানসিক স্বাস্থ্য শিক্ষা ও সহায়তা পৌঁছাতে। মাইন্ড উইচের বিশেষত্ব হলো এই প্ল্যাটফর্মটি আধুনিক প্রযুক্তি, এভিডেন্স বেসড বৈজ্ঞানিক পদ্ধতি এবং মানবিক মূল্যবোধকে একত্র করে এমন একটি পরিবেশ তৈরি করার কাজ করছে যেখানে মানসিক স্বাস্থ্যসেবাই হবে সবার জন্য সহজপ্রাপ্য এবং অংশগ্রহণমূলক। এডুকেশন ফর অল ধারণা থেকেই অনুপ্রাণিত হয়ে মাইন্ডউইচ কাজ করছে এমন একটি সমাজ গঠনের লক্ষ্যে যেখানে প্রত্যেকটি মানুষ তার অবস্থান যাই হোক না কেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে এবং সহায়তা পেতে পারে সমানভাবে। আজকের পর্বে আমরা মাইন্ডউইচ নিয়ে কথা বলবো মাইন্ডউইচ কিভাবে কাজ করছে, এর পেছনের অনুপ্রেরণা কি, আর কেন বাংলাদেশে ঠিক এই মুহূর্তে এমন একটি প্ল্যাটফর্মের অনেক বেশি প্রয়োজন। দ্য পার্পল টক 1.0 এর শেষ এপিসোডে আজকে আমাদের সাথে মাইন্ডউইচ নিয়ে কথা বলবার জন্য আছে মাইন্ডউইচের ফাউন্ডার এবং চিফ সাইকোলজিস্ট রাফি ভাই। কেমন আছেন রাফি ভাই? এই তো বেশ ভালো। থ্যাংক ইউ সাবিব, আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। রাফি ভাই, ফয়সাল রাফি অ্যান্ড অ্যাসোসিয়েটস তো অনেকদিন ধরেই চলছিল আসলে। হঠাৎ মাইন্ডউইচকে কি কারণে ফ্রেমে আসতে হলো? আচ্ছা, আ মাইন্ডওয়েজ ফ্রেমে আসছে আরো আগে বেসিক্যালি। কিন্তু ফয়সাল রাফি অ্যান্ড অ্যাসোসিয়েটস ছিল মূলত একটা সার্ভিস বেসড অর্গানাইজেশন, যারা হচ্ছে থেরাপিউটিক সার্ভিস এবং কনসালটেন্সি সার্ভিসটা নিয়ে কাজ করতো মূলত ওই সময়ে যখন আমি ভেবেছিলাম। অ্যান্ড আরো স্পেসিফিক ভাবে বললে ফয়সাল রাফি অ্যান্ড অ্যাসোসিয়েটস ছিল বিডি লিসনার্স এবং মাইন্ডওয়েজের একটা ট্রানজিশন পিরিয়ড। যেখানে মাইন্ডউইজের কনসেপ্টটা আরো আগে থেকেই ছিল। কিন্তু সেটাকে প্রপারলি ব্যাকগ্রাউন্ডে কাজ করা, তৈরি করার প্রক্রিয়াটা আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ডেই রেখেছিলাম। সো সেই কারণে হচ্ছে ওই ট্রানজিশন ফেজটাতে হচ্ছে ফয়সাল রাফি অ্যান্ড অ্যাসোসিয়েটস নিয়ে আরকি আ মূলত কাজ করা। তখন সার্ভিসগুলোকেই এভেইলেবল করা। আর মাইন্ডউইজের যেই কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যে আ আমরা চিন্তা করছিলাম যে বাংলাদেশে হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবার গ্যাপটা কোথায় আছে? সো সেটা গিয়ে আমরা দেখতে পেলাম যেটা যে মানুষকে আসলে সহজ ভাষায় মানসিক স্বাস্থ্য বিষয়ক ইনফরমেশন বা তথ্যগুলো বা প্রয়োজনীয় অন্যান্য যেই আ কি বলবো যে ইনফরমেশন লাগবে অথবা ম্যাটেরিয়ালস লাগবে অথবা রিসোর্সেস লাগবে, সেই গ্যাপগুলো আমরা দেখছিলাম। সো সেটা থেকেই আমাদের মনে হয়েছিল যে আমরা এমন একটি অর্গানাইজেশন তৈরি করতে পারি যাদের কাজই হচ্ছে মেন্টাল হেলথ রিলেটেড এই টুলসগুলো বাংলাদেশের কনটেক্সটে তৈরি করবে এবং মানুষের উপকারে কাজে লাগবে। তো সেখান থেকেই মাইন্ডউইজের আরকি কনসেপ্টটা তৈরি এবং আ ওখান থেকেই হচ্ছে আরকি আমরা পরবর্তীতে পুরো অর্গানাইজেশন আউটলাইন তৈরি করি। আমাদের এক্টিভিটিস কি হবে, আমাদের ফোকাস কি হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা তখন আরকি মূলত কাজ করা শুরু করি। আমি যদি একটু ডিফাইন করতে বলি এখন মাইন্ডউইচকে, যেটা ২০২৫ সালে দাঁড়িয়ে আছে, কোন জিনিসটা ইউনিক বানায় মাইন্ডউইচকে অন্যান্য মেন্টাল হেলথ অর্গানাইজেশন গুলো থেকে? আ একদম ১ম যদি আমি একটা পয়েন্ট আরকি এখানে নোট করি যে আমি কোনো আ কি বলবো যে থেরাপি বিজনেসে হুম, আমি আসি নাই বা ওকে। আমি কখনোই আসতে চাই না। কারণ প্রচুর মানুষ থেরাপি সেল করছে বা মেন্টাল হেলথ বিষয়ক অন্যান্য সার্ভিস সেল করছে বা এক্টিভিটিস করছে। আমাদের মেইন এজেন্ডা যেটা ছিল আমরা এডুকেশন প্রোগ্রামগুলো তৈরি করব। মানসিক স্বাস্থ্য বিষয়ক যেই শিক্ষামূলক কার্যক্রমগুলো আছে সেইগুলোকে আমরা এনেবল করব। আ একেবারে টপ টু বটম মানে
যে সব লেয়ারে, সব লেভেলে, বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চাদের থেকে শুরু করে আমাদের ওল্ডার অ্যাডাল্ট পর্যন্ত। সো মাইন্ডওয়েজের মূল কনসেপ্টটা অন্যদের থেকে ডিফারেন্ট এই কারণে যে আমরা আসলে মানুষকে এম্পাওয়ার করতে, মানুষকে হচ্ছে এডুকেট করতে হচ্ছে আমরা আরকি এই জিনিসটা তৈরি করেছি। এবং মেন্টাল হেলথ নিয়ে এই ধরনের অ্যাপ্রোচ বাংলাদেশে আসলে আর কোনো অর্গানাইজেশনে নেই যতদূর আমি জানি। এবং আমরা এই কারণে আরকি মনে হয়েছে যে মাইন্ডওয়েজকে আলাদা একটা অবস্থান তৈরি করতে হলে তাকে এমন একটা বিষয় নিয়ে কাজ করতে হবে যেটা মানুষের আসলেই দরকার আছে। কারণ এই গ্যাপটা কেউ অ্যাড্রেস করছে না এবং এইটার জন্য ইভেন আমাদের যারা প্রফেশনাল আছেন তারাও যখন কাজ করতে যাচ্ছেন দেখা যাচ্ছে তাদের এই ম্যাটেরিয়ালস এবং আ রিসোর্সেসের খুব অভাব, বিশেষ করে বাংলা ভাষায়, বাংলাদেশের কনটেক্সটে। আবার যারা সাধারণ মানুষজন আছেন তারা দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিসপত্র নিজেরা জানতে আগ্রহী কিন্তু তারা পাচ্ছে না এই কোর্সেস বা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো। তখন গিয়ে হচ্ছে আমাদের মনে হয়েছে যে এই অংশটুকু হয়তো তাদেরকে এম্পাওয়ার করবে বোথ সাইডকে। অ্যান্ড এইখানে হচ্ছে যেটা যে মানুষকে আসলে কি বলবো যে লাইফে এডুকেশনের প্রভাব যেটা আরকি মানুষের লাইফে সিগনিফিক্যান্ট চেঞ্জ নিয়ে আসে। সামান্যটুকুতম তথ্য যখন সে প্রপারলি জানে তখন তাদের লাইফে ইতিবাচক পরিবর্তন আসবেই। তো সেই ধারণা থেকেই হচ্ছে আমরা আ আরকি সেই জায়গাটা নিয়ে আসি যে এম্পাওয়ারিং মাইন্ডস ট্রান্সফর্মিং লাইভস। সো আমরা যদি আমাদের মন মানসিকতা এবং আমাদের মেন্টাল হেলথকে সুসংগঠিত করতে পারি, তাহলে আমাদের জীবনেও যে একটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, সেটা মাইন্ডওয়েজের কার্যক্রমের মধ্যেই আরকি চলে আসে। এবং আমরা এমনকি আমরা যে হেল্পলাইনটা চালু করেছি, সেটাও আরকি অন্যান্য হেল্পলাইনগুলোকে এনালাইসিস করে গ্যাপগুলো আইডেন্টিফাই করেই দেন আমরা তৈরি করেছি যাতে এখানকার মানুষের কাজে লাগে। কারণ মাইন্ডওয়েজের অবস্থানটাই এরকম, আমরা কারো সাথে কম্পিট করছি না, কারো সাথে কম্পিট করার উদ্দেশ্য আমাদের নেই। এমনকি আমরা বড় বিজনেস অর্গানাইজেশনও হতে চাইনি কখনো, এখনো চাই না। এবং আমরা আসলে মেন্টাল হেলথ এডুকেশনের দিকে আরকি মূলত আমাদের ফোকাসটা থাকে। মানে যে কারেন্ট যে এক্সিস্টিং গ্যাপস গুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করতে বেসিক্যালি মাইন্ডওয়েজের কাজ করবে। আবির্ভাব। মাইন্ডওয়েজ তো থেরাপি অফার করছে বেসিক্যালি। সো কি থেরাপি এখানে কন্টিনিউড আছে? আমাদের এখানে এক্সপার্টরা মূলত হচ্ছে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং টা প্রোভাইড করে। ওয়ান টু ওয়ান পার্সোনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ইস্যুস, ট্রমা, রিলেশনশিপ এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য ওয়ান টু ওয়ান থেরাপি বেস্ট। আবার হচ্ছে কাপলদের জন্য রয়েছে কাপল থেরাপি বা কাপল কাউন্সেলিং। সেখানে হচ্ছে কাপলদের রিলেশনশিপ ডায়নামিক্সের যে মধ্যকার যে ইস্যুসগুলো আছে সেগুলো সলভ করতে হেল্প করে। এছাড়া চাইল্ড এবং টিনেজারদের রয়েছে আলাদা একটা প্যাকেজ যেখানে হচ্ছে তাদের বাবা-মা সহ আরকি ওখানে কাজ করা হয় যাতে সবার মধ্যেই একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। সো এই ৩ টা হচ্ছে মূলত হচ্ছে থেরাপিউটিক জায়গা থেকে, এছাড়া ফ্যামিলি কাউন্সেলিং এর ব্যবস্থাও এখানে আছে। ফুল ফ্যামিলি নিয়েও এখানে কাজ করা যায়। সো থেরাপিউটিক মডেল থেকে হচ্ছে আমরা নানা রকম থেরাপিউটিক অ্যাপ্রোচেস আরকি অ্যাডাপ্ট করেছি এবং আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের বিভিন্ন রকম থেরাপিউটিক নলেজ এবং এক্সপার্টিস রয়েছে, ইনক্লুডিং সাইকোঅ্যানালাইসিস থেকে শুরু করে সিবিটি, ডিবিটি, টিএ এবং এনবিসি সহ আরো অন্যান্য যে থেরাপিউটিক মডেলগুলো রয়েছে সেগুলো আমাদের প্র্যাকটিশনাররা প্র্যাকটিস করে থাকেন। একটু আগেই ভাই বলছিলেন যে বেসিক্যালি মাইন্ডওয়েজ ইজ বিয়ন্ড থেরাপি অ্যাজ ওয়েল। তো অন্যান্য কোন ক্ষেত্রে মাইন্ডওয়েজ এখন রান করছে বা কাজ করছে? আচ্ছা, আমাদের এখনো এক্টিভিটিস গুলো হচ্ছে সবগুলো এক্টিভিটিস পাবলিক হয় নাই। কারণ আমাদের যতগুলো প্রোগ্রামস অ্যান্ড এক্টিভিটিস রয়েছে ম্যাক্সিমামই হচ্ছে ব্যাক এন্ডে। কারণ আমরা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন বা ইনস্টিটিউটের সাথে পার্টনারশিপে কাজ করছি বা আ আমাদের প্রোডাক্টগুলো তৈরি করছি অথবা সার্ভিসগুলো তৈরি করছি। যেমন হচ্ছে মেন্টাল হেলথ এডুকেশনের আমরা হচ্ছে একটা এন্টায়ার প্ল্যান করেছি যেখানে হচ্ছে একজন মানুষ যে কোনো পর্যায়ে মেন্টাল হেলথ তার নলেজ যতটুকু আছে বা সাইকোলজি বিষয়ে সে আগ্রহী, সেই বিষয়ে সে জানবে, সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে, সার্টিফিকেশন পাবে এবং একই সাথে সেখান থেকে সে হচ্ছে আ তার নলেজ বাড়ানোর জন্য আরো যত রিসোর্সেস দরকার হবে, কোর্সেস দরকার হবে, বইয়ের দরকার হবে সেগুলো আমাদের তরফ থেকে আরকি যাবে। সো আমাদের মেন্টাল হেলথ এডুকেশন আরকি পারপাসটাই হচ্ছে প্রোগ্রামগুলি হচ্ছে এমনভাবে ডিজাইন করা যে এখানে হচ্ছে মেন্টাল হেলথ সম্পর্কিত প্রত্যেকটা কোর্স পাওয়া যাবে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল পাওয়া যাবে, রিসোর্সেস পাওয়া যাবে। এমনকি যে কেউ চাইলে অনলাইন বা অফলাইনে বিভিন্ন
ক্লাসেস, বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারবে। সো মেন্টাল হেলথ এডুকেশন প্রোগ্রামের আন্ডারে সেগুলো রয়েছে। এছাড়াও অনুভূতির হাতেখড়ি নামে আমাদের স্কুল গোয়িং বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে হচ্ছে আমরা স্কুলের বাচ্চাদেরকে এম্পাওয়ার করি ইমোশনাল, সোশিও ইমোশনাল লার্নিং এর ক্ষেত্রে, যে নিজের ইমোশনগুলোকে বোঝা, চারপাশের মানুষকে বোঝা, ইমোশনগুলোকে রেগুলেট করতে পারা, ম্যানেজ করতে পারা, সেই কাজগুলো হচ্ছে আমাদের এডুকেশন প্রোগ্রামের আন্ডারে রয়েছে। এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে। সেখানে হচ্ছে আপনার ট্রেনিং, ওয়ার্কশপস, যে বিষয়গুলো অ্যাজ এ পারসন, অ্যাজ এ প্রফেশনাল আমাদেরকে হচ্ছে এনরিচ করবে। আমাদের কিছু ইনটেনসিভ ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে অফার করে থাকি। হয়তো আমরা এখনো এই কারণে পাবলিকলি অনেক কিছু পাবলিশ করি নাই, কিন্তু সামনে করব, আমরা দ্রুত এগুলো করব, ওই কাজগুলো চলছে। সো বিভিন্ন ধরনের ইনটেনসিভ ট্রেনিং আমরা প্রোভাইড করে থাকি, ৫ দিন, ৭ দিন, ৩ দিন। যে ট্রেনিংগুলো পেলে যে কোনো লেভেলের মানুষ নিজেদের মেন্টাল হেলথ সাপোর্টের ক্ষেত্রে অ্যাজ এ প্রোভাইডার হিসেবে, অথবা স্কিল ডেভেলপমেন্টের অন্যান্য যে সাইকোসোশ্যাল স্কিল দরকার হয়, সেই জায়গাগুলো হচ্ছে তারা ডেভেলপ করতে পারবে আমাদের সাথে কাজ করে বা জয়েন করে। এছাড়াও হচ্ছে আমরা কিছু ওয়ার্কশপ লঞ্চ করব সামনে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। সো সেগুলো হয়তো আরকি আস্তে, আস্তে মানুষ জানতে পারবে যে আমরা কি ধরনের ওয়ার্কশপ নিয়ে আসতেছি। আমরা এমন সকল ওয়ার্কশপে চুজ করছি যেটা ডেইলি লাইফে সে প্রয়োগ করতে পারবে স্কিলটা। মানে আমরা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যেটা, যে ইনফরমেশন বা যেই স্কিলটা আপনার ডেইলি লাইফের কোনো একটা প্রবলেম বা কোনো একটা ইস্যুস সলভ করবে, সেটাই আপনার শেখা উচিত, অথবা সেটা আমাদের প্রোভাইড করা উচিত। সো আমাদের টিম সেটা নিয়ে কাজ করছে। আমরা খুব দ্রুতই আরকি সেই প্রোগ্রামগুলো লঞ্চ করতে যাচ্ছি আরকি। আর এছাড়া হচ্ছে আমরা হচ্ছে মেন্টাল লিটারেসি নিয়ে আরকি স্টাডি শুরু করেছিলাম। তো সেটা হচ্ছে আমরা কন্টিনিউ করছি বা আরো করব সামনে। সেটার উপর বেস করে হয়তো আরো বিভিন্ন প্রোগ্রামস আমরা সামনে নিয়ে আসব। আর যেকোনো পার্টনারশিপ বা কোলাবোরেশন এ আমরা আমাদের পার্টনার অর্গানাইজেশনকে হচ্ছে এম্পাওয়ার করি, তাদেরকে রিসোর্সেস দিয়ে, তাদেরকে ম্যাটেরিয়ালস দিয়ে। সো আই বিলিভ যে তারা আস্তে, আস্তে সেখান থেকে উপকৃত হয় আরকি। সো ওই ওই পার্টনারশিপেও আরকি আমাদের অনেক রকম এক্টিভিটিস আছে, যেটা হয়তো গ্র্যাজুয়ালি সামনে আসবে আরকি। সো মেন্টাল হেলথ এখন খুবই রাফি ভাই, সো মেন্টাল হেলথ এখন মোস্ট টপ দ্য টপিকস রাইট নাও। সো অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে, বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছে। হোয়াট ডু ইউ থিংক এই 2025-এ এসে মাইন্ডওয়েজ কেন ম্যাটার করে? আচ্ছা। আ একটা জিনিস কি, আমি সবসময় মেন্টাল হেলথকে দেখে আসছি যে এমন একটা চ্যালেঞ্জ, যেটা যুগে, যুগে বিভিন্ন সময় বিভিন্ন কনটেক্সটে সবসময় রিলেভেন্ট ছিল। বিভিন্ন রূপে, বিভিন্নভাবে। এখন যেভাবে মেন্টাল হেলথকে পারসিভ করা হয়, এটা ডেফিনিটলি আরকি একটা কনসিয়াস, একটা ভিজিবল একটা জায়গা, যেখানে হচ্ছে মানুষজন আ মেন্টাল হেলথটাকে অ্যাজ এ মেন্টাল হেলথ হিসেবে দেখছে। আগে যেটা ছিল ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য আচরণের মধ্যে সেই জিনিসগুলোকে রিফ্লেক্ট করা হতো। সো এইটা হচ্ছে আরকি এখনকার সময়কার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে মানুষ জানছে, মানুষ বুঝতে পারছে এবং মানুষ এটা নিয়ে কথা বলছে। সো যখন মানুষ জানছে বা বুঝতে পারছে বা মানুষ বিষয়গুলোকে নিজেদের লাইফে প্রয়োগ করার কথা চিন্তা করছে, তখন যে গ্যাপটা আসলে আমাদের সামনে আসে, সেটা হচ্ছে এই সম্পর্কিত রিসোর্সেস আর ম্যাটেরিয়ালস কি আমাদের আছে? বা এই সংক্রান্ত গাইডলাইনটা কি আমাদের আছে? অথবা অ্যাজ এ জেনারেল পারসন, সে যদি অনলাইনে গিয়ে কিছু সার্চ করতে চায়, তাহলে সে কোন ম্যাটেরিয়ালগুলো দেখবে বা পাচ্ছে? সো মাইন্ডওয়েজ হচ্ছে এখানেই ম্যাটার করে, যেখানে হচ্ছে অন্যান্য অর্গানাইজেশনের কথা আমি ডিরেক্টলি বলতে পারছি না। বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আ আমাদের ওয়েস্টার্ন নানা অ্যাপ্রোচ হচ্ছে ডিরেক্ট কপি ক্যাট করা হচ্ছে, অথবা হচ্ছে আ অ্যাডাপ্টেশন করার নামে আসলে ট্রান্সলেট করা হচ্ছে আমাদের এই কনটেক্সটে আরকি। কিন্তু আমার ইয়েটা হচ্ছে, অ্যাপ্রোচটা হচ্ছে একটু আরকি আ উল্টো দিকে। মানে আমার দেশের মানুষের উপযোগী করে আসলে জিনিস তৈরি হচ্ছে কিনা। সো আমরা সেই জায়গাটা একটু বেশি ফোকাস করছি। আমরা আ আইডিয়াস গুলো আমরা ডেফিনিটলি হচ্ছে রিসোর্স যেগুলো আছে সেখান থেকেই আমরা নিচ্ছি। বিভিন্ন দেশের স্টাডি থেকে, বই থেকে, বিভিন্ন এক্সপার্টদের। কিন্তু সেগুলো হচ্ছে আমাদের দেশীয় কনটেক্সটে কতটুকু রেলেভেন্ট, সেটা কতটুকু আরকি কাস্টমাইজ করা যাবে। আমাদের দেশের থেকে কিছু সাজেশন এখানে ইনপুট হবে। কারণ হচ্ছে এই প্রত্যেকটা অঞ্চলের কালচার, বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ, ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আলাদা। এগুলো হচ্ছে এমনকি নেচার, হিউম্যান নেচার। যেমন আমাদের দেশে আপনি দেখবেন যে অনেকেই প্রশ্ন করে, "ভাই আমাদের দেশের মানুষজন এরকম কেন?" হ্যাঁ? বিভিন্ন অঞ্চলের মানুষজন নিয়ে প্রশ্ন আসে, উত্তর, দক্ষিণ অথবা বিভিন্ন এরিয়ার। এখন এইটাকে হচ্ছে আমরা যদি ওয়েস্টার্ন ফিলোসফিতে অথবা ওয়েস্টার্ন ডেফিনিশন এ
আর কি ফিট করাইতে চাই তাহলে আমাদের মানুষদেরকে আমরা বুঝতে পারবো না। হুম। সো মাইন্ডওয়েজের অ্যাপ্রোচটা হচ্ছে মানুষকে আগে বোঝো, মানুষের নিডটা কি, মানুষ কি চাচ্ছে। আমাদের অনেক ধরনের ইথিক্যাল এটা সেটা গাইডলাইনস আছে যেটা মোস্টলি ওয়েস্টার্ন অ্যাপ্রোচ থেকেই আসা। কিন্তু আমার দেশের মানুষের জন্য আসলে কোনটা দরকার, হুম। আমরা কোন নিডগুলো তাদের ফুলফিল করতে পারবো, তাদেরকে সার্ভ করতে পারবো বেটার। আমার এই অঞ্চলের মানুষজনের মধ্যে ফিলোসফি, স্পিরিচুয়ালিটি, রিলিজিয়াস ভ্যালুজ, কালচারাল ভ্যালুজ এগুলো বহুকাল ধরে আর কি আ চর্চিত হয়ে আসছে। সেগুলোকে আমার রেসপেক্ট করা লাগবে এবং সেখান থেকে যে রিসোর্সগুলো আমার আছে, সেগুলোকে আমার থেরাপিউটিক এবং মেন্টাল হেলথ রিসোর্স হিসেবে, টুলস হিসেবে আমাদের ব্যবহার করা লাগবে, যাতে এটা লং রানে তাদের মাঝে সাস্টেইন করে। আমি এমন কিছু তাদেরকে অফার করতে পারি না যেটা হচ্ছে তাদের মধ্যে সাস্টেইন করবে না। হুম। তো ওই বিষয়গুলো হচ্ছে আর কি আমরা মাথায় রাখি। সো মাইন্ডওয়েজের মূলত অ্যাপ্রোচটাই হচ্ছে যে আ মানুষের কাছ থেকে আসা। যে আসলে এই মানুষগুলোর কি দরকার এবং তার কালচার, তার কনটেক্সট, তার সিনারিও অনুযায়ী, তার ডেভেলপমেন্ট অনুযায়ী যাতে হচ্ছে আমরা প্রপার ইন্টারভেনশন তৈরি করতে পারি, সেইভাবে হচ্ছে আমরা কাজ করছি। ইয়ুথ নিয়ে কাজ করছেন অনেকদিন এবং ইয়ুথ এম্পাওয়ারমেন্ট নিয়ে বেসিক্যালি কাজ করছেন। সো হোয়াট ডু ইউ থিংক যে এই মেন্টাল হেলথ সেক্টরটাতে স্পেশালি ইয়ুথ এম্পাওয়ারমেন্টটা কতটা জরুরি? জরুরি। জরুরি তো হচ্ছে এটা তো বলে শেষ করা যাবে না। এটা হচ্ছে মানে ম্যান্ডেটরি। এটা হুম। হচ্ছে কারণ বর্তমান যুগের সাথে তাল মিলাতে হলে আমাদের ইয়ুথদের মেন্টাল হেলথ এবং তাদের ক্যাপাসিটির দিকে ডেফিনিটলি আমাদের অ্যাটেনশন দিতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যেটা যে জেনারেশনাল গ্যাপ বা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে যেই বিভাজনটা আছে, বিশেষ করে অবাধ তথ্য প্রবাহ, জানার আগ্রহ, তারপর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এগুলোর প্রভাব যা আছে, এই বিষয়গুলোর কারণে দেখা যায় কি যে তরুণদের মানসিক অবস্থা এবং তাদের বিষয়গুলো নিয়ে আ কাজ করার জন্য আর কি বেশ চ্যালেঞ্জ পোহাতে হয় অধিকাংশ প্রফেশনালদেরই। সো আপনারা যদি হচ্ছে আপডেটেড না হন, অর্থাৎ যদি আগের প্রজন্ম বা পরের প্রজন্ম যাদেরকেই কথাই বলি না কেন সবাইকেই, প্রফেশনালরা যদি নিজেদেরকে আপডেটেড না করেন হুম। তাহলে এই তরুণ প্রজন্মকে তারা বুঝতে পারবে না। এবং এইখানেই হচ্ছে আমাদের দেশে ভুলটা হয়। কারণ আমরা অনেক সময় তরুণদের উপর, ইয়াংদের উপর আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের নিজস্ব আইডিওলজি, চিন্তাভাবনা, আমাদের সাপোর্টের ধরন, মানে এই জায়গাগুলোতে হচ্ছে একটা গ্যাপ তৈরি হয়। তো তার ফলে যেটা হয় যে তরুণরা অনেক কিছু রিজেক্ট করে। তারা নিতে চায় না। তারা রেবেলিয়াস হয়ে ওঠে। তারা ওই বিষয়গুলোর সাথে খাপ খাওয়াতে চায় না। তো এই কারণে হচ্ছে তরুণদের বোঝাটা জরুরি যে তাদের মধ্যে আসলে কি চলে, তারা কি ধরনের সাপোর্ট সিক করে এবং তাদের উপযোগী করে সাপোর্টটা তৈরি করা যাচ্ছে কিনা। সো সেক্ষেত্রে দেখা যায় যে আ মেন্টাল হেলথ এর ক্ষেত্রে যদি আমি বলি যে এখনকার তরুণরা অনেক আপগ্রেডেড। তারা অনেক ইনফরমেশন জানে এবং তাদেরকে যেনতেন বুঝ দিয়ে আরকি হুম। আপনি পার হুম। পাবেন না। সো তাদেরকে সঠিক ইনফরমেশন দেন, প্রপার রিসোর্সেস দেন এবং তার চেয়েও হচ্ছে তাদেরকে ভয় দেখায়েন না। হুম? কারণ হচ্ছে যেটা যে মেন্টাল হেলথ এর প্রত্যেকটা ইস্যুই ম্যানেজেবল অ্যান্ড সলভেবল হুম। এবং ওরাও এটা জানে এবং অনেক রিসোর্সেসই এখন অনলাইনে এভেইলেবল। সো আমরা কোনো কিছুই এখন আর নিজের মধ্যে রাখতে পারবো না। সো ভালো হয় হচ্ছে আরো আপডেটেড আরকি রিসোর্সেস তৈরি করা, যাতে হচ্ছে তাদের উপযোগী করে, তরুণ প্রজন্মের উপযোগী করে সেই রিসোর্সেস গুলা তৈরি হয় এবং তাদের ইস্যুস গুলো সলভ করতে হেল্প করে। রেদার দ্যান জাস্ট নিজের আয়ের জিনিসপত্র চাপায়া দেওয়া। সো সেটা আমি কখনোই প্রেফার করি না। তো আমি তরুণদের সাথে কাজ করতে গিয়ে যেটা অভিজ্ঞতা হয়েছে যে এরা বেশ অ্যাডাপটিভ, এরা বেশ ওপেন মেন্টাল হেলথ বিষয়ে এবং এরা যখনই হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, নিজেদের ইমোশনাল স্টেট নিয়ে কাজ করে, তখন এরা আরো আনস্টপেবল হয়ে পড়ে। কারণ ওরা এম্পাওয়ার্ড হয়, ওরা অনেক হুম। বেটার ফিল করে, অনেক বেটার আউটপুট নিয়ে আসে যেকোনো কাজে, যেকোনো লক্ষ্যে। সো আমি আরকি বিশ্বাস করি যে এটা যে তরুণদের জন্য আসলে তরুণদের উপযোগী করেই মেন্টাল হেলথটাকে ডিজাইন করা উচিত, যাতে ওদেরকে প্রপার রিসোর্সেস দেয়া যায়, গাইডলাইন দেয়া যায় এবং একই সাথে ওরা যাতে ওদের ডেইলি লাইফে আরো বেটার পারফর্ম করতে পারে, সেই জায়গাটায় হচ্ছে ওদেরকে সাহায্য করা যায়। একদম লাস্টে যদি একটু জানতে চাই যে এই যে মাইন্ডউইজ এবং মাইন্ডউইজের মতো যে অর্গানাইজেশন গুলো আসছে। সো ডু ইউ থিংক আমরা আসলে ধীরে, ধীরে এমন একটা পরিবেশের মধ্যে যাচ্ছি যেখানে ফিজিক্যাল হেলথ যতটুকু কনসার্ন নিয়ে দেখা হয়, মেন্টাল হেলথটাকেও আসলে সমানভাবে কনসার্ন দেয়া হবে? অবশ্যই এটা একসময় সেদিকেই নিয়ে যাচ্ছে। কারণ
টোটাল মুভমেন্টটাই তো এই জায়গা থেকেই আসতেছে যে ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথের জন্য হচ্ছে সমানভাবে যাতে আর কি গুরুত্বটা দেয়া হয়। তো সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অফিস, বিশেষ করে তরুণদের বিভিন্ন তারুণ্য নির্ভর যে সকল অফিস রয়েছে বা যে সকল অ্যাক্টিভিটিস রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ ডে পালন করা হচ্ছে। মান্থলি হয়তো মেন্টাল হেলথ সেশন হচ্ছে। তারপর হচ্ছে কেউ কোনো এমপ্লয়ি চাইলে মেন্টাল হেলথের জন্য ব্রেক নিতে পারছে অথবা করছে। মানে দিস ইজ আ পজিটিভ সাইন। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেশেও চালু হয়েছে। যদিও খুবই কম, খুবই স্বল্প পরিসরে। তবে আর কি আমি বিশ্বাস করি যেটা এই ধারাবাহিকতা চলতে থাকলে আস্তে, আস্তে হচ্ছে আমরা আর কি এমন একটি জায়গায় যাবো যেখানে হচ্ছে আসলে সমানভাবে গুরুত্ব পাবে সব জায়গাতেই। অ্যান্ড আশঙ্কার জায়গাও রয়েছে, সেটা হচ্ছে যে এখনো আমরা প্রান্তিক লেভেলে পৌঁছাইতে পারছি না আমাদের মেন্টাল হেলথ এডুকেশন অ্যান্ড রিসোর্স অ্যান্ড সার্ভিস সাপোর্ট। তো সেগুলো নিয়ে হয়তো আরো কাজ করা লাগবে। অনেক লিমিটেশনস আছে, অনেক রিসোর্সের ঘাটতি আছে। সো তারপরেও আমি বিলিভ করি যে আমাদের মতো যারা অর্গানাইজেশন কাজ করছে মেন্টাল হেলথ নিয়ে, তারা আসলে গ্যাপটা কমিয়ে আনবে। আমরা এবং যারা ভিউয়ার্স আছে তাদেরও অবশ্যই। আসার জায়গাটা আসলে একই। ধন্যবাদ রাফি ভাই, দ্য পার্পল টক 1.0 এর শেষ এপিসোডে এসে আপনার কিছু ইনসাইটস দেবার জন্য। থ্যাংক ইউ। নিঃশব্দতা কখনো কখনো এতটাই ভারী হয়ে ওঠে যেন শব্দের অভাবটাই চিৎকার হয়ে দাঁড়ায়। এমন মুহূর্তে আমরা প্রয়োজন অনুভব করি এমন কাউকে যিনি শুনবেন কিন্তু কোনো রকম বিচার ছাড়াই। দ্য পার্পল লাইন ঠিক এমনই একটি জায়গা। মাইন্ডউইজের একটি ইনিশিয়েটিভ দ্য পার্পল লাইন একটি অলাভজনক ইমোশনাল সাপোর্ট এবং সুইসাইড প্রিভেনশন হেল্পলাইন। হোপ ইন এভরি কল বিশ্বাসকে লালন করে, যেখানে প্রশিক্ষিত প্যারা কাউন্সিলররা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা সহানুভূতিশীলতার সাথে এবং নন জাজমেন্টালি আপনাদের কথাগুলো শুনে থাকেন। পাশাপাশি ব্যবহার করা হয় কিছু কার্যকর কিন্তু সহজ ইন্টারভেনশন টেকনিক, যাতে আপনি জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে শান্ত রাখতে পারেন। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 2টা পর্যন্ত চালু থাকা হেল্পলাইনটি নিশ্চিত করে যেন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়েও আপনি একা না থাকেন। আপনি যদি উদ্বেগ, ট্রমা কিংবা সম্পর্কে টানা পড়েন কিংবা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, দ্য পার্পল লাইন শুধুমাত্র একটি ফোন কল দূরে। আজকে দ্য পার্পল টক 1.0 এর শেষ এপিসোডে দ্য পার্পল লাইন নিয়ে কথা বলবার জন্য আছেন আমাদের সাথে পার্পল লাইনের দুজন অবিচ্ছেদ্য অংশ, আমাদের দুজন প্যারা কাউন্সিলর লামিয়া আপু এবং ফারদিন ভাই। দুজনকে স্বাগত জানাচ্ছি দ্য পার্পল টক 1.0 এ। ধন্যবাদ। লামিয়া আপু, প্যারা কাউন্সিলর হিসেবে কাজ করছেন দ্য পার্পল লাইনে। যদি একটি বাক্যে বলতে বলি পার্পল লাইন কি বলবেন? যদি একটি বাক্যে বলতে বলেন তাহলে আমি বলবো যে পার্পল লাইন হচ্ছে একটা নির্ভরযোগ্য জায়গা। যেভাবে আমরা ঠিক আমার বন্ধুর সাথে কনভারসেশন করতে পারি, কথা চালিয়ে যেতে পারি, এখানেও ঠিক তেমনভাবে শেয়ার করতে পারি। যারা আজকে প্রথমবারের মতো পার্পল লাইন সম্পর্কে শুনছি, একটু যদি বিস্তারিত বলতেন যে কি হয় এখানে, কিভাবে সার্ভিসগুলো দেওয়া হয়ে থাকে। আচ্ছা, পার্পল লাইন হচ্ছে একটি নিরাপদ এবং সুইসাইড প্রিভেনশন মেন্টাল হেলথ হেল্পলাইন, এবং এটি প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 2টা পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আমাদের প্যারা কাউন্সিলররা খুবই এমপ্যাথেটিক্যালি এবং তাদের নন জাজমেন্টাল ওয়েতে প্রত্যেকটা কলারের কথা এবং অ্যাক্টিভলি এটি শুনে থাকেন। এবং এটা আমরা যদি আরেকটু বলতে চাই তাহলে তাৎক্ষণিকভাবে যে মানসিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিতকরণের ক্ষেত্রে কিন্তু পার্পল লাইন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইটস ওয়ান্ডারফুল, সাউন্ডস ওয়ান্ডারফুল আপু। আরেকটা যেটা জিনিস আমি আসলে জানতে চাই যে হেল্পলাইনগুলোতে যখন কেউ ফোন করতে যায় একটা মনের মধ্যে দ্বিধার জায়গা কাজ করে যে আমার কলটা রেকর্ড হচ্ছে কিনা বা আমার যে কনফিডেন্সিয়ালিটি এটা সামহাউ ব্রেক হবে কিনা। এটা নিয়ে পার্পল লাইন কি কাজ করছে? পার্পল লাইন কলার এবং আমাদের প্যারা কাউন্সিলর তাদের দুজনেরই কনফিডেন্সিয়ালিটি হাইলি মেনটেন করে থাকে। এবং পার্পল লাইনের বাইরে আমাদের কলার এবং প্যারা কাউন্সিলরদের কোনো তথ্যই আর কি বাইরে যায় না, এবং আমাদের কলটি রেকর্ড করা হয়ে থাকে না। আচ্ছা, কলারের সম্পূর্ণ কনসেন্ট নিয়ে আমরা সে চাইলে আর কি আমরা তাদের নাম বা ডেমোগ্রাফিক ইনফরমেশন ক্ষেত্র বিশেষে সংরক্ষণ করে রাখতে পারি। তবে সেটা আগে অনুমতি নিয়েই করা হয়ে থাকে এবং তাছাড়া কোনো রেকর্ড থাকে না। ওকে, লাস্টলি যদি আপু একটু জানতে চাই যে মানে এই পার্পল লাইন থেকে একজন কলার কি এক্সপেক্ট করতে পারেন? আচ্ছা, আমরা কাজ করতে যে দেখেছি যে পার্পল লাইন থেকে আমাদের একটা এক্সপেকটেশন থেকে যায় যে সলিউশন বেস, বাট পার্পল লাইন একটা তাৎক্ষণিক মানসিক সেবা প্রদানকারী একটা হেল্পলাইন। এখানে আসলে সলিউশনটা ওই ছোট একটা কনভারসেশনের মাধ্যমে
প্রোভাইড করা হয়ে থাকে না। আর যেহেতু আমাদের এটা একটা প্যারা কাউন্সেলিং সেক্টর, তো প্যারা কাউন্সেলিং সেক্টরের ক্ষেত্রে আমরা থেরাপিউটিক ইন্টারভেনশনের দিকে যাই না ওইভাবে, যেহেতু আমাদের প্যারা কাউন্সিলররা ট্রেন্ড তাৎক্ষণিকভাবে মানসিক স্বাস্থ্য সেবাটা প্রদান করার জন্য। ও তো সেক্ষেত্রে আমরা সলিউশন বেসড এই ছোট্ট একটা কনভারসেশনের মাধ্যমে কোনো সলিউশন ওইভাবে দিতে পারি না, কিন্তু আমরা এটা করতে পারি যে কলারের সাথে আমরা কথা বলে ডিসকাশনের মাধ্যমে সে এখন কি করছে বা পরবর্তীতে কি করতে পারে সেটা আর কি কথা বলার মাধ্যমে অনেক সময় উঠে আসতে পারে, এবং তার নিজের পোটেনশিয়ালিটিটা কি, সে কি আসলে করতে চায়, তাৎক্ষণিকভাবে উপকৃত হতে পারে। পার্পল লাইনের সাথে আমরা যদি কোনো থেরাপি বা কোনো প্রফেশনাল কাউন্সিলিং এটা যদি কম্পেয়ার করতে চাই, ডিফারেন্সটা কি আছে? আচ্ছা, পার্পল লাইনের সাথে প্রথমে আমরা যেভাবে মেনশন করেছি যে এটা প্যারা কাউন্সিলররা বিশেষভাবে ট্রেনিং নিয়ে তারপরে আর কি আমরা এখানে কাজ করি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো থেরাপিউটিক বা ইন্টারভেনশন যেটা লং টার্মলি কাজ করে এরকম কোনো ট্রেনিং নাই, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে মানসিক সেবাটা যেটা দিতে পারি। আর যারা প্রফেশনাল তাদের ডিগ্রি থাকবে এবং তাদের এক্সপিরিয়েন্স থাকবে, প্লাস তাদের যে স্কিলটা যে থেরাপি বেসড, তাদের এটা সম্পূর্ণভাবে থাকবে। কিন্তু আমরা এখানে হচ্ছে মধ্যপন্থা হিসেবে কাজ করে থাকি, যে একটা প্যারা কাউন্সিলিং যেটা লং টার্ম কোনো সলিউশন বেসড সিস্টেম না, কিন্তু তাৎক্ষণিকভাবে যে কলার যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে এবং সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সাথে যোগাযোগ করে তার এই যে মানসিক যে ডিস্ট্রেস যেটাকে আমরা বলি সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে সহায়তা পেয়ে থাকতে পারে। মানে আপু যেটা বলছেন যে ইট ওয়ার্কস লাইক আ ফার্স্ট এইড। জি, এটা ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা আরকি, যেটা আমার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কোনো প্রফেশনালের কাছে যাওয়ার জন্য। আবার অর্থনৈতিকভাবেও আমরা কিন্তু ওইভাবে যেতে পারি না, যেহেতু এটা আ বাংলাদেশে কিন্তু ওইভাবে সহজ সুলভ না যেটা বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে ফোন কলের মাধ্যমে কিন্তু দূর থেকেও এবং বিনামূল্যে কিছুটা হলেও যে প্রাথমিকভাবে যে নিজেকে সামাল দেওয়া বা একটা ওই টাইমের জন্য একটা রিলিফ ইনস্ট্যান্ট পাওয়া, রিলিফ দেয়া। হ্যাঁ, সেটা আরকি সেই হিসাবে কাজ করে থাকে। আচ্ছা, ফারদিন ভাই, লামিয়া আপু একটু আগে বলে গেলেন যেটা যে প্যারা কাউন্সেলিং সম্পর্কে। ওইটা কনসেপ্টটা যদি একটু বলতেন যে হোয়াট ইজ প্যারা কাউন্সেলিং বেসিক্যালি? এন্ড এটা কিভাবে ডিফারেন্ট একজন মেন্টাল হেলথ প্রফেশনাল থেকে? প্যারা কাউন্সিল হচ্ছে মূলত এমন একজন ব্যক্তি যিনি প্রাথমিকভাবে যারা কল করেন আমাদের কাছে তাদেরকে হচ্ছে তাদের কথাগুলো শোনেন মনোযোগ দিয়ে এবং তাদের সাথে বন্ধুর মতো থাকেন। বন্ধুর মতো তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আর সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক থেকে প্যারা কাউন্সিল যেভাবে ভিন্ন বা আলাদা সেটা হচ্ছে তারা একাডেমিকভাবে প্রশিক্ষিত এবং তার একাডেমিক যে ডিগ্রি আছে, বাট প্যারা কাউন্সেলিং এর এই জিনিসটা প্রয়োজন হয় না। তারা প্রাথমিকভাবে কাজ করার জন্য স্কিলড এবং ট্রেনিং প্রাপ্ত, বাট তাদের কোনো একাডেমিকভাবে ডিগ্রি নেই। ওকে। প্যারা কাউন্সিলর ট্রেনিং নিয়ে বলছিলেন। সো বেসিক্যালি প্যারা কাউন্সিলররা কিভাবে ট্রেইনড হয়? এন্ড অলসো মানে ইজ দ্যাট জাস্ট এনাফ টু বি এমপ্যাথেটিক? এমপ্যাথি খুবই প্রয়োজন প্যারা কাউন্সেলিং এবং সাইকোলজির একটা পার্ট হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। এবং প্যারা কাউন্সিলিং যে ট্রেনিং সেটা হচ্ছে তারা হচ্ছে তাদের কিছু ট্রেনিং এর মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং সুসাইডাল যে প্রিভেনশন বা মানুষের যে সুসাইডাল থট সেগুলোকে মোকাবেলা করার জন্য তাদের কিছু প্র্যাকটিস সেশন এবং কিছু ট্রেনিং সেশন হয়ে থাকে। সেগুলোর মাধ্যমে তারা ট্রেনিং প্রাপ্ত হয় এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয় আর কি। ফারদিন ভাই, যখন একটা কল নেন বেসিক্যালি যে স্পেশালি খুবই ইমোশনালি ভালনারেবল বা সুইসাইডাল থট আছে এরকম কোনো কল, কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন? প্রথমত সব কলই আমাদের জন্য নতুন এবং যারা কল করেন সবাই আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সো কে কি প্রয়োজনে কোন কলার কল করছেন আমরা তো সেটা প্রথম থেকে জানতে পারি না। সো আমরা যেই কলার গুলো কল করেন আমরা প্রথমত আমাদের তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তারা কি জন্য কল করেছেন এবং তাদের নিডটা কি, তাদের প্রয়োজনটা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিস এবং কৌশলের মাধ্যমে এবং যে গাইডলাইন আছে সেই অনুযায়ী হচ্ছে তাদেরকে সাহায্য করার আমরা চেষ্টা করি।
এই যে শোনার ব্যাপারটা, অ্যাক্টিভ লিসেনিং এর কথা বলছিলেন। সো একজন খুবই ইমোশনাল ডিস্ট্রেসড একজন মানুষ। সো এই লিসেনিং ব্যাপারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? অ্যাক্টিভ লিসেনিং খুবই গুরুত্বপূর্ণ আসলে। বর্তমান সময়ে আরো খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আসলে মানুষ কথা বলার জন্য এবং নন জাজমেন্টালি কথা বলার জন্য, নন জাজমেন্টালি তার কথাগুলো মানুষ শুনবে, এই ধরনের মানুষ খুবই কম পাওয়া যায়। আহ, সে কারণে হচ্ছে পার্পল লাইন একটা সাপোর্ট সেন্টার হিসেবে কাজ করছে। যারা এখানে প্যারা কাউন্সিলররা যারা কলার আছেন তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং নন জাজমেন্টাল ওয়েতেই শুনে থাকেন, এবং কি তাদেরকে তাদের আহ, প্রয়োজন অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেন। ওকে। অনেক সময় মানুষের একটা ধারণা থাকে যে আপনাকে কাউকে যদি মানসিকভাবে সহায়তা প্রদান করতে হয়, ইউ ফিক্স দেম, অথবা তাকে রিশেপ করতে হবে, তার থট প্রসেসে চেঞ্জ নিয়ে আসতে হবে। সো আপনার স্ট্যান্ডটা কি এই জায়গায়? আহ, আমার স্ট্যান্ডটা হচ্ছে প্রথমত অন্য কারো সমস্যা অপর কোনো ব্যক্তি আসলে সমাধান করে দিতে পারে না কখনোই। নিজের সমস্যা নিজেকেই ফিল করে সেটা নিজেকেই সমাধান করতে হবে। সো পার্পল লাইন এবং তাদের প্যারা কাউন্সিলের মাধ্যমে তারা যেটা করে থাকে সেটা হচ্ছে ওই ব্যক্তিকে এম্পাওয়ার করে এবং কি তাকে আহ, নিজেকে নিজের সমস্যাগুলো মোকাবেলা করতে সাহায্য করে এবং কনফিডেন্ট ফিল করায়, যাতে সে নিজের সমস্যাগুলো নিজে মোকাবেলা করতে পারে, এবং কিছু গাইডলাইন দেয় সে কিভাবে নিজের সমস্যাগুলো মোকাবেলা করতে পারে। বাট মানে আপনি বলছেন যে রিয়েল সাপোর্ট শুড লুক লাইক যে ইউ হ্যাভ টু এম্পাওয়ার দেম ইন দেয়ার জার্নি টু হেল্প দেমসেলস। একদম ইটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভাই। থ্যাংক আমি আপু বেসিক্যালি তো ভলেন্টিয়ারিং করছেন, কোনো ফিনান্সিয়াল রিওয়ার্ড তেমন নেই। সো কি মোটিভেট করছে আসলে এই কাজটা কন্টিনিউ করার জন্য? আসলে ভাইয়া আমাদের আহ, এমন অনেক কিছুই থাকে যেগুলো আসলে অর্থের মানদণ্ডে আমরা বিচার করে থাকি না। আমি যখন এই কাজটা করি, যখন দিন শেষে আমার কারোর সাথে কথা হয়, সে যখন আমার সাথে কথা বলে উপকৃত বোধ করে, তখন আমার নিজেকে এটা অনুপ্রাণিত করে এবং আমার যে আত্মতৃপ্তিটা কাজ করে সেটা আসলে আহ, এই টাকার সাথে বা এই অর্থের মানদণ্ডে আমি আহ, মিলাই না। এটা আমাকে খুবই আসলে সুন্দর করে বললেন আসলে। আমি যদি একটু ফারদিন ভাইয়ের কাছে জানতে চাই, সেটা হলো যে কখনো ইমোশনালি চ্যালেঞ্জিং ফিল করেন কিনা? যে কাজটি করছেন অন্যের ডিস্ট্রেস শোনা, এটা কিন্তু আসলেই ইট সাউন্ডস চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে নিজেকে কিভাবে টেক কেয়ার করেন? প্রথমত বলতে চাই আমি যে আমরা প্যারা কাউন্সিলররা সাধারণত এই ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু মাঝে মাঝে কলারের কল নেওয়ার পরে আমরা কিছুটা এফেক্টেড ফিল করি ইমোশনালি, কিন্তু আমাদের সেলফ কেয়ার এবং পিয়ার সাপোর্টের মাধ্যমে আমরা এগুলো যাতে নিজেদেরকে বেশি এফেক্টেড করতে না পারে সেগুলো করি। মাঝে মাঝে কিছু সময় আমরা বিরতিতেও যেতে পারি এই ধরনের কলের ক্ষেত্রে আর কি। পরের উত্তরটা আমি একটু দুজনের কাছে জানতে চাই। স্পেশালি হচ্ছে সেই সকল মানুষদের জন্য যারা খুব ইমোশনাল ডিস্ট্রেসড ফিল করছে, কিন্তু কারোর সাথে শেয়ার করার মতো ভরসাটা পাচ্ছে না। কি মেসেজ দিবেন তাদেরকে একটু যদি বলতেন এক এক করে? পার্পল লাইন সম্পূর্ণ নিরাপদ একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার যে কোনো ইস্যুস এবং আপনি আপনার যে ইনফরমেশন সেটা সম্পূর্ণভাবে গোপনীয়তার সাথে আমাদের সাথে শেয়ার করতে পারবেন, এবং আমরা এমন একটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি যার কারণে আপনার কোনো ইস্যুস এবং আপনার কোনো ইনফরমেশন কোনোভাবেই আমরা বাইরে পাবলিশ করব না, এবং এটা পার্পল লাইনের ভিতরেই থাকবে। আমি বলতে চাই যে আপনারা একা না, পার্পল লাইন এবং আমরা প্যারা কাউন্সিলররা সবসময় আপনার পাশে আছি। আপনার নির্দ্বিধায় আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমি যদি একটু ফারদিন ভাইকে দিয়ে আবার একটু জানতে চাই, যদি দুজনের কাছেই আমি আবার এটা জানতে চাইবো, সেটা হলো যে মেন্টাল হেলথ হেল্পলাইন নিয়ে কিছু কমন মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার মতে কি মনে হয় যেটা দূর করতে চাবেন? এই বিষয় নিয়ে আমি প্রথমে বলতে চাই মেন্টাল হেল্পলাইন নিয়ে বা মেন্টাল হেলথ নিয়ে আসলে কিছু মিথ কাজ করে মানুষের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের সাপোর্ট যারা নিয়ে থাকে তাদেরকে মানুষ মানসিকভাবে দুর্বল মনে করে থাকে। সো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এটা খুবই স্বাভাবিক যে মেন্টাল হেলথ সাপোর্ট নেওয়া,
এবং এটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে থাকে যখন সে ইমোশনালি কিছুটা ভালনারেবল সিচুয়েশনে থাকে। সো যারা এই ধরনের হেল্প নেয় এটা খুবই স্বাভাবিক এবং এটা খুবই প্রয়োজন মানুষের লাইফে এগিয়ে যাওয়ার জন্য, এবং তারাই আসলে সাহসী প্রকৃতপক্ষে। সেম প্রশ্নটা যদি আমি একটু লামিয়া আপুর কাছে করি। আমার কাছে আমি এর আগেও বলেছিলাম যে সবথেকে বেশি যে স্টেরিওটাইপসটা থাকে যে কাউন্সিলিং হচ্ছে মেইনলি সলিউশন বেসড, যে আমি কাউন্সিলিং নিব আমার ওষুধের মতো এটা তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে। তেমনই ভাবে পার্পল লাইন কখনোই আপনাকে তাৎক্ষণিকভাবে সবকিছু সমাধান করে দিতে পারবে না। ইভেন শুধু পার্পল লাইন না, কোনো সমস্যায় কিন্তু আমরা ওরকম ভাবে সমাধান করে দিতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে নিজেদের অনুভূতি, তারপর নিজের পটেনশিয়ালিটির জায়গা। তো মিথটা এখানেই থাকে যে আমরা যাব প্রফেশনাল বা প্যারা কাউন্সিলরদের কাছ থেকে একটা সলিউশন নিয়ে সবকিছু আর কি সাথে সাথে ঠিক হয়ে যাবে। আসলে বিষয়টা এমন। একদম শেষে আমরা চলে এসেছি আজকে। শেষ প্রশ্নটা যদি একটু করতে চাই যে যারা স্পেশালি নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস বাট দে ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস সেক্টর এবং তারা হচ্ছে মানুষকে ইমোশনাল সাপোর্ট দিতে চায়, কি উত্তর দিবেন? মানে কি মেসেজ দিতে চাইবেন তাদের জন্য? আচ্ছা, সেক্ষেত্রে বলতে চাই যে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কখনোই সাইকোলজি ব্যাকগ্রাউন্ডেড হইতে হবে বা তার ডিগ্রি থাকতে হবে এরকম বিষয়টা না। আমরা শুধুমাত্র মানুষের পাশে থেকেও তার কথা শুনেও এমপ্যাথি শো করে নন জাজমেন্টালি তার কথা শুনে এবং তার সাথে পাশে থেকেও কিন্তু তার এই ধরনের মানসিক স্বাস্থ্য সেবার কাজ করতে পারি। এবং এটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের পার্পল লাইন। তো সেখানে আমরা কিন্তু সবাই যে সাইকোলজি পড়তে হবে তাহলেই শুধুমাত্র মেন্টাল হেলথ সাইডে কাজ করতে পারবো এরকম বিষয় না। আর সব থেকে বেশি আমি ওয়েলকাম করব যে আমাদের যে যারা ইয়াংস্টার আছে তাদের, কারণ একটা এই বিরাট একটা অংশ তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে মানসিক সেক্টরটা এত দুর্বল সেটা আসলে তারা স্ট্রেংথেন করতে পারে। তো আসলে সবাইকে ওয়েলকাম করছি যে ইভেন পার্পল লাইন এবং যে কোনো মানসিক সেক্টরে তারা যদি কাজ করতে চায় তাহলে তারা অলওয়েজ ওয়েলকাম। সেম ফারদিন ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই। এই প্রশ্নটা মনে হয় সবচেয়ে বেশি আমার সাথে যায়, কারণ আমি একজন নন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি সাইকোলজির। সো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যদি আপনার ইচ্ছা থাকে মানুষকে সাহায্য করার এবং মানসিকভাবে মানুষকে সাপোর্ট দেওয়ার, তাহলে আপনি পার্পল লাইনে আসতে পারেন অথবা অন্য যে কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করতে পারেন। এবং সাথে এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাইকোলজির ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, যারা একাডেমিকভাবে সাইকোলজিস্ট, শুধুমাত্র তারা তো হচ্ছে আমাদের দেশের এত বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে সার্ভ করতে পারবেন না। তো সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের দেশের যে মেন্টাল হেলথ বা মেন্টাল এডুকেশন নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের এটা খুবই আমাদের দেশের জন্যই ভালো হবে। অনেক ধন্যবাদ ফারদিন ভাই, লামিয়া আপু দুজনকে দ্য পার্পল টক 1.2 এর শেষ এপিসোডে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ।